দেশে একটা অস্থিরতা চলছে, জনজীবনে বিপর্যয় চলছে। এই সময় জনাব তারেক রহমান সিনেমা দেখে বেড়াচ্ছেন। আমার লজ্জা লাগে। আমি প্রবাদে শুনতাম যে রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। ওই আওয়ামী লীগই তো বর্তমান বিএনপি। তারেক রহমান সিনেমা দেখে বেড়াচ্ছে। যেই সময় আমরা দেখছি হামের মতো একটি রোগে শিশুরা মৃত্যুবরণ করছে, আইসিইউ খুঁজে পাওয়া যাচ্ছে না, লাইন লেগে যাচ্ছে। পেট্রোল পাম্পের সামনে তেলের অভাবে হাহাকার হচ্ছে। আমার বাসার পাশে একটা পেট্রোল পাম্প আছে, আমি প্রতিদিন দেখি, প্রতি রাতে দেখি, দিন রাত 24 ঘন্টা শত শত মোটরসাইকেল ওখানে লাইন দিয়ে আছে। দেশে একটা অস্থিরতা চলছে, জনজীবনে বিপর্যয় চলছে। এই সময় জনাব তারেক রহমান সিনেমা দেখে বেড়াচ্ছেন। আমার লজ্জা লাগে। আমি প্রবাদে শুনতাম যে রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। এটার উদাহরণ আমি দেখেছিলাম ফ্যাসিস্ট শেখ হাসিনার কাছে। যখন আমাদের দেশের রাজপথ রক্তাক্ত হচ্ছিল জুলাই গণঅভ্যুত্থানে, উনি তখন বিটিভি ভবনের জন্য কাঁদছিল শেখ হাসিনা। ওই আওয়ামী লীগই তো বর্তমান বিএনপি। তারেক রহমান সিনেমা দেখে বেড়াচ্ছেন। দেশে এসেছেন ভারতের পক্ষ থেকে, তার পক্ষে বলার একটা সুযোগ আছে, কারণ 31 দফায় বিএনপি বলেছে সংবিধান সংস্কার কমিশন, আর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ। অতএব উনি তো প্যাচ ধরায় খুব ওস্তাদ, উনি বলতেই পারে আমরা তো কমিশন বলেছি, আমরা পরিষদ বলি না। এটা একটা সুযোগ তাদের রয়ে গেছে। একই দিনে যখন আমরা 2টা ভোট দেখতে পেলাম, একটা ভোটের উদ্দেশ্য ছিল আমরা সংসদ গঠন করব, আরেকটা ভোটের উদ্দেশ্য ছিল গণভোটের সংস্কার পরিষদ গঠন করব। একই দিনে একটা মানুষ ভোট দিতে গেল, 2টা ব্যালট পেপার নিল, 2টার মধ্যে সিল মারলো, বাক্সে ভরা হলো, গণনা করা হলো, ম্যানেজ ভোটের মাধ্যমে কারচুপি করে বিএনপিকে জয়যুক্ত করানো হলো। সেই বিএনপি ওই একই দিনের একটা ভোটকে মানবে, আরেকটা ভোটকে মানবে না। এটা একটা অত্যন্ত দুঃখজনক এবং বেঈমানি চরিত্র। আমি মনে করি গণভোটে 70% মানুষ যেই রায় দিয়েছে সংস্কারের পক্ষে, সেই প্রায় 70% মানুষের সাথে বিএনপি সরকার চূড়ান্তভাবে বেঈমানি করেছে এবং এটার ফলাফল তাদের সামনে দিতে হবে, এটা আমি বিশ্বাস করি। সম্মানিত উপস্থিতি, একটা সরকারের স্বৈরাচার হওয়ার জন্য এবং ফ্যাসিস্ট হওয়ার জন্য যে সকল চরিত্র প্রয়োজন হয়, সকল চরিত্র বিএনপি গত কিছুদিনের মধ্যে দেখিয়ে দিয়েছে। অধ্যাদেশ বাতিলের কথা আপনারা জানেন, শিশির মনির ভাই অত্যন্ত সুন্দরভাবে বলেছে। আমি ওটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করব না, সময়ের সংক্ষেপ। আমি শুধু বলতে চাই কেন আমি বললাম যে একটা সরকারের স্বৈরাচার এবং ফ্যাসিস্ট হওয়ার জন্য যা যা প্রয়োজন সব তারা করে ফেলেছে। খুব সংক্ষেপে, তারা গণভোট অধ্যাদেশ সংস্কার চায় না বলে বাদ দিয়ে দিয়েছে। তারা আবারও আয়না ঘরের জন্ম দিতে চায় বলে মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাদ দিয়ে দিয়েছে। তারা গুমের সংস্কৃতিতে ফিরে যেতে চায় বলে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বাদ দিয়ে দিয়েছে। তারা পুলিশকে বিরোধী দল দমনে কাজে লাগাতে চায় বলে পুলিশ কমিশন অধ্যাদেশ বাদ দিয়ে দিয়েছে। তারা নিজেরা ওই বিগত ফ্যাসিস্টের মতো দুর্নীতি করতে চায় বলে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ বাদ দিয়ে দিয়েছে। তারা বিচারিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে চায় বলে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাদ দিয়ে দিয়েছে। শেখ হাসিনার আমলের মতোই বেগমপাড়া বানানোর জন্য, টাকা লুটপাটের জন্য এবং পাচারের জন্য মাইক্রো ফাইন্যান্স ব্যাংক ও ব্যাংক রেজুলেশন অধ্যাদেশও বাদ দিয়ে দিয়েছে। বাদ কি থাকলো? আগের স্বৈরাচার, আগের ফ্যাসিস্টের সাথে বর্তমান স্বৈরাচার এবং বর্তমান ফ্যাসিস্টের কোনো পার্থক্য দেখা যাচ্ছে না। আমি অত্যন্ত দুঃখের সাথে দেখলাম ওই যে ভারতের নির্দেশনায়, তাদের আদেশে বাংলাদেশকে করদ্রাদ্য বানানোর জন্য আওয়ামী সরকারের রেখে যাওয়া অবশিষ্ট কাজের দায়িত্ব নিয়েছে বিএনপি। এই হচ্ছে বিএনপির বর্তমান চরিত্র। এই বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি নয়।
এইটা ভারতের কাছে বিক্রি হয়ে যাওয়া আওয়ামী লীগের রেখে যাওয়া অবশিষ্ট কাজ শেষ করার জন্য নতুন নব্য ফ্যাসিস্ট এবং জালেম বিএনপি। যেই সময় আমরা দেখছি হামের মতো একটি রোগে শিশুরা মৃত্যুবরণ করছে, আইসিইউ খুঁজে পাওয়া যাচ্ছে না, লাইন লেগে যাচ্ছে, পেট্রোল পাম্পের সামনে তেলের অভাবে হাহাকার হচ্ছে। আমার বাসার পাশে একটা পেট্রোল পাম্প আছে, আমি প্রতিদিন দেখি, প্রতি রাতে দেখি, দিন রাত 24 ঘন্টা শত শত মোটরসাইকেল ওখানে লাইন দিয়ে আছে। দেশে একটা অস্থিরতা চলছে, জনজীবনে বিপর্যয় চলছে। এই সময় জনাব তারেক রহমান সিনেমা দেখে বেড়াচ্ছেন। আমার লজ্জা লাগে। আমি প্রবাদে শুনতাম যে রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। এটার উদাহরণ আমি দেখেছিলাম ফ্যাসিস্ট শেখ হাসিনার কাছে, যখন আমাদের দেশের রাজপথ রক্তাক্ত হচ্ছিল জুলাই গণ অভ্যুত্থানে, উনি তখন বিটিভি ভবনের জন্য কাঁদছিল শেখ হাসিনা। ওই আওয়ামী লীগই তো বর্তমান বিএনপি। তারেক রহমান সিনেমা দেখে বেড়াচ্ছে। সংগ্রামী উপস্থিতি, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু মেসেজ যেটা দিতে চাই সেটা হচ্ছে, আগের যুদ্ধটা ছিল আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। আওয়ামী লীগের জায়গায় বিএনপি বসেছে, ভারতীয় আধিপত্যবাদ ঠিকই আছে। অতএব সামনের যুদ্ধটা হবে বিএনপি নব্য জালেম, নব্য স্বৈরাচার এই বিএনপি এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এবং সেই যুদ্ধে শুধু রাজনৈতিক দলের নেতাকর্মীরা নামলে হবে না, প্রত্যেকটা পেশাজীবী মানুষের নামতে হবে, প্রত্যেকটা শ্রেণীর মানুষকে নামতে হবে, আরেকটা নতুন জুলাইকে সৃষ্টি করতে হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বক্তব্য শেষ করে দিব। বাংলাদেশের মিডিয়া জগৎ এখনো কিভাবে ভারত নিয়ন্ত্রণ করে, আমি শুধু দুইটা পত্রিকার দুইটা হেডলাইন বলে শেষ করে দিব বক্তব্য। নাম বলছি না, একটা বড় পত্রিকা গত কয়েকদিন ধরে নিউজ করছে ভারতীয় আইপিএল ক্রিকেট খেলা বাংলাদেশে দেখানো হচ্ছে না বলে বাংলাদেশের দর্শকরা নাকি হাহাকার করছে, কান্নাকাটি করছে। এটা নিয়ে সিরিজ রিপোর্ট চলছে, কি চমৎকার। আর আরেক জায়গায় দেখলাম একটা প্রতিবেদন দেওয়া হয়েছে, একটা ভিডিও বানানো হয়েছে তাদের মাল্টিমিডিয়ার জন্য, ওইটার হেডলাইনটা বলে বক্তব্য শেষ। ভালো মতো শুনবেন, অত্যন্ত গুরুত্ব দিয়ে নিউজ করা হয়েছে। নিউজটা হচ্ছে, ইরান যুদ্ধে ভয়াবহ হুমকির মুখে ভারতের কন্ডম শিল্প, এটা নিয়ে নিউজও হয়েছে, 5 মিনিটের ভিডিও হয়েছে। এই হচ্ছে আমার দেশের নির্লজ্জ, ভারতের কাছে বিক্রি হয়ে যাওয়া মিডিয়ার চরিত্র। এখান থেকে ফেরত আসুন, না হলে শেখ হাসিনা পালিয়েছে, তারেক রহমানও পালাবে, ভারতের দালালরাও পালাবে ইনশাআল্লাহ। দেখা হবে পরের গণ অভ্যুত্থানে, দেখা হবে পরের বিজয়ে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।